I hope the screen is visible. Yes, sir. Yes. Yes, sir. Okay. So everybody can. I hope that everybody has completed up to this portion. That is, you have found out the transform rating. Okay. So whatever transform rating you are getting, please, I have repeatedly said that please take it uh, means nearest to the available transform rating. So if it is around 1500 something, so the nearest transform rating, available transform rating should be around 1600 kVA. Okay. So you have to take that 1600 kVA for all the 4 loops that you have taken. Understood? So now the next portion that you can see is that determination of transformer position. Now, how to determine the transformer position? For this reason, for this purpose, what we're doing স্যার is that এক yes, স্যার একটা ডাউট ছিল স্যার, আমাদের যখন ট্রান্সফরমার রেটিংটা করেছি, hmm, আমাদের তিনটে সাব ব্লকে হচ্ছে ট্রান্সফরমার রেটিংটা এসেছে 3000 কেভিএ, আর আরেকটা সাব ব্লকে আমাদের ট্রান্সফরমার রেটিংটা এসেছে 3021 3021 কেভিএ। hmm. তাহলে আমরা এখানে ট্রান্সফরমার রেটিংটা তাহলে কেমন করে করব? মানে চারটেই তো মানে অলমোস্ট ইকুয়াল হতে হবে। হ্যাঁ, তো ইকুয়াল হতে হবে, তো তোমাকে তখন তাহলে তোমাকে ডিস্ট্রিবিউশন এমন ভাবে করতে হবে। তুমি কত বললে, কত কত এসছে? আমাদের তিনটেতে এসেছে 3000 করে, আর শেষেরটা এসেছে 3021। 3021, তাহলে 3021টাকে যেহেতু যেহেতু 3021 আছে, তাহলে 3021টা দেখো তুমি একটু ভাগ করা যাচ্ছে না, মানে অন্যভাবে, মানে একটু লুপ গুলো চেঞ্জ করে, যাতে কিনা 4টে লুপে 3000 হচ্ছে। আচ্ছা, ওটা একটু মানে হ্যাঁ অল্টারেশন করতে হবে, তাই তো? হ্যাঁ, অবভিয়াসলি। তোমাকে আবার আবার বলছি, সবাইকে আবার বলছি যে তোমাদের যে চার্ট দেওয়া আছে সবকটা কিন্তু ট্রাই করবে 4টে লুপের কিন্তু প্রায় সমান আসার কথা। ঠিক আছে, এদিক 10 এদিক ওদিক হতে পারে, তাই বেশি যেন না হয়। না হলে যেটা হবে, ট্রান্সফার রেটিংটা আলাদা হয়ে যাবে। একটা লুপের জন্য আলাদা হলে তোমার তোমার ডিজাইনটা ভালো ডিজাইন হয়নি। ওকে, কারণ ওখানে তোমার কস্ট অফ ডিজাইনটা তার তোমার বেড়ে যাচ্ছে, কারণ ওখানে একটা এক্সট্রা ট্রান্সফার রেটিং লেগে যাবে বলে। ওকে, তো সেই জায়গা থেকে তোমাকে ভাবতে হবে, তাহলে তোমাকে 4টে লুপে এমন ভাবে লোডটাকে ভাগ করতে হবে যাতে কিনা তুমি প্রায় সমান থাকতে পারে। ওকে, প্রায় ওকে সমান স্যার। থাকতে পারে, সেইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, ওকে। তো এরপর যেটা করবে, তুমি দেখো 4টা দেওয়া আছে, যে তুমি, আমি ক্লাসে হয়তো বলেছিলাম যে লোড নাম্বার গুলো করতে, প্রত্যেকটা রোড, এখানে রোড নাম্বার মানে হচ্ছে সেগমেন্ট নাম্বার। হ্যাঁ, প্রত্যেকটা সেগমেন্টে কত লোড হচ্ছে সেটা আমি বলেছিলাম, মনে হয় যদি মনে থাকে তো। ঠিক আছে, কিভাবে লোড গুলো ভাগ হচ্ছে প্রত্যেক সেগমেন্টে, সেইটা কিন্তু একটু দেখতে হবে। ঠিক আছে, তো পার সেগমেন্ট Hello, লোডিং কত কত। sir. হ্যাঁ বলো। Sir, please start recording, sir. Sometimes net get disrupted in between. It is getting disrupted. Sir, from because of my location, sir. Okay, I'm starting a recording. I Thank you, hope sir. it is okay for everybody if I start recording the class. ইয়েস I স্যার। hope it is okay. Yes. ইয়েস sir. স্যার। Okay. Yes, sir. Yes. Let the recording start then. Then I will be speaking. Okay. স্যার এই 4 নম্বর স্টেপটা স্যার প্রত্যেকটা সাব লুপের জন্য করতে হবে, মানে 4টে লুপের জন্য 4টে আলাদা আলাদা লোকেশন ফর্মুলাটা দিয়ে স্যার করতে হবে। হ্যাঁ অরিজিৎ, আবার একটু বলো। স্যার আবার বলো। এখানে এখানে যে এই যে 4টা দেওয়া আছে স্যার, এই যে এটা তো টেবিলটা, এটা স্যার প্রত্যেকটা সাব লুপের জন্যই তো মানে এই টেবিলটা হবে, মানে 4টে সাব লুপের জন্য কি কোনটা এটা কোনটা কোনটা এই কোন 4 চারটা নম্বর দেওয়া আছে? স্যার যেটা দেখাচ্ছি স্ক্রিনে এখন। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। এই যে 4টা দেওয়া আছে তো স্টেপ 3 তে, তো স্টেপ 4 এর স্যার এটা মনে হয়। হ্যাঁ, এই স্টেপ 4 এ এটা প্রত্যেক সাব লুপের জন্যই হবে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা সাব লুপের রোড সেগমেন্ট বাই প্রত্যেক টোটাল সাব নাম্বার। লুপের। আমি 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 স্ক্রিনটাকে একটু বন্ধ করে আমি ফুল স্ক্রিন শেয়ার করছি, তাহলে তোমরা দেখতে পাবে। দেখো তুমি, আমি হোল এন্টায়ার স্ক্রিনটা করছি। এন্টায়ার স্ক্রিন ভিজিবল তো? ইয়েস স্যার। ওকে, তো তোমরা কি বলেছিলাম, রোড সেগমেন্টটা বার করতে, তাই তো? তো কিভাবে রোড সেগমেন্টটা করছো খেয়াল করে দেখো। প্রত্যেক কটা একটা লাইন তুমি নিচ্ছ। এই যে একটা রোড সেগমেন্ট, ঠিক আছে, এই রোড সেগমেন্ট সাপোজ 1 2 এভাবে ভাগ করেছো তো। ঠিক আছে,
এই পার লোড সাপোজ সেগমেন্ট 1 সেগমেন্ট 2 এটাই হচ্ছে রোড নাম্বার। এই সেগমেন্ট 1 কত লোড দিচ্ছে সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? এটা হয়তো ক্লাসে যদি বলে থাকে মনে থাকো, আমি বলেছিলাম ডোমেস্টিক লোড কত, স্ট্রিট লাইট, ঠিক আছে, এই লোডগুলো কত পাবলিক লোড আছে, কত কমার্শিয়াল লোড আছে, সেভাবে ভাগ করতে বলেছিলাম। স্টেপ 3 তে সেটা মানে করতে বলেছিলাম। আর আমি বলেছিলাম কি, আমরা যে ডোমেস্টিক লোডিং ধরছি, মানে যে মাল্টি স্টোরেড, 2 স্টোরেড এন্ড সো অন, ওগুলোকে আমরা অ্যালং দ্য রোড ধরছি, তাই তো? আমরা ধরে নিচ্ছি অ্যালং দ্য রোড। ওই জন্য টোটাল ডোমেস্টিক লোডিং ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ সেগমেন্টস করে ডোমেস্টিক লোডিং পার সেগমেন্ট আমরা বার করতে বলেছিলাম। খেয়াল আছে তো? ঠিক আছে, সেটা বলেছিলাম। প্লাস এটাও বলেছিলাম যে যতগুলো স্ট্রিট লাইট লোডিং আছে সেটাকেও পার সেগমেন্ট দিয়ে ভাগ করে নিতে, তাহলে কি স্ট্রিট লাইট লোডিং পার সেগমেন্টও আমরা জানতে পারি, বা পার সেগমেন্টে কতগুলো স্ট্রিট লাইট আছে, সাপোজ এই সেগমেন্টে 2টো স্ট্রিট লাইট আছে, সেটাকে আমাকে অ্যাড করতে পারি। এভাবে আমাকে অ্যাড করে করে যেতে হবে, মানে আমাকে টোটাল লোডিং, মানে 2টো মানে কত, 400 ওয়াট করেছিল, মানে আমার এটা হয়ে গেল তাহলে 800 ওয়াট হয়ে গেল, ঠিক আছে? এভাবে করে প্রত্যেক লোডিং বার করতে হতো। এবং সাপোজ কোনো কনসেন্ট্রেটেড লোডিং আছে, সাপোজ এরকম কোনো কনস্ট্যান্ট লোডিং আছে, তার লোড দেওয়া হয়েছে 20 কিলোওয়াট এবং পাশে অনেকগুলো সেগমেন্ট আছে। তা আমরা কি বলেছিলাম যে এই যে সেগমেন্টগুলো যে ভাগ করা আছে, সাপোজ সেগমেন্ট 1, তাহলে সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3 এন্ড সো অন, এই 20 কিলোওয়াটের যে লোড, সেটা প্রত্যেক কটা আমরা সাপোজ 5টা সেগমেন্ট থেকে বা 10টা সেগমেন্ট থেকে ভাগ করছি। তাহলে পার সেগমেন্ট, তাহলে সেগমেন্ট 1 কি কি লোড দিচ্ছে, ও ডোমেস্টিক লোডকে দিচ্ছে, প্লাস স্ট্রিট লাইটকে দিচ্ছে, প্লাস এই যে পাবলিক লোডিং সেটা কত দিচ্ছে, 20 কিলোওয়াট লোডকে আমরা 10টা সেগমেন্টে ভাগ করলে কত হচ্ছে, পার সেগমেন্ট কত লোডিং হচ্ছে, 2 কিলোওয়াট করে। তাহলে প্লাস দিস পাবলিক লোডিং ও দিচ্ছে কত, 2 কিলোওয়াট। এভাবে করে পার সেগমেন্ট লোডিংটা তোমাকে জানতে হবে। এটা মনে হয় আমি আগের দিন ক্লাসেও বলেছিলাম। সেটা করে জানতে পারলে তুমি তাহলে রোড কারেন্টটা কত সেটা তুমি জানতে পারবে। রোড কারেন্টটা যদি আমার দরকার নেই, সেটা পরের ক্ষেত্রে দরকার পড়বে। ওকে, তাহলে রোড কারেন্টটা জানতে পারবে ফ্রম দিস পার্টিকুলার ইকুয়েশন। ওকে, এবং এত অব্দি বুঝতে পারছো তো কি বললাম? এত অব্দি কি বললাম বুঝতে পেরেছো? ওকে, এরপর তাহলে কি করবে, এরপর এরকম করে প্রত্যেক কটা সেগমেন্ট তুমি জানলে, লোড গুলো জানলে, তাহলে নাম্বার অফ পিআই তাহলে কত হচ্ছে বোঝা যাচ্ছে। দ্য নাম্বার অফ পিআই ইজ দ্য ম্যাক্সিমাম লোড অফ দ্য ith রোড, মানে প্রত্যেক কটা লোডে কত লোডিং হচ্ছে সেটা তুমি জেনে নিচ্ছ। ওকে, এরপর দেখো xi yi দেওয়া আছে। xi yi কি করবে তুমি, করবে কি যে তোমার কাছে যে চার্টটা দেওয়া আছে, ওকে, তোমার কাছে যে চার্টটা দেওয়া আছে, let the chart come, yes, ওকে, এটাকে গ্রাফ পেপারে ফেলতে হবে। বাঁ দিকটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস বা অর্ডিনেট, এবং নিচেরটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এবং অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এত বড় যদি চার্ট করো তাহলে সেখানে তো আমার গ্রাফ পেপার কম পড়ে যাবে, তাহলে তোমাকে অনেকগুলো গ্রাফ পেপারকে একসাথে জয়েন করতে হবে, ঠিক আছে? 2-3টে গ্রাফ পেপারকে স্কেল বাই স্কেল মিলিয়ে জয়েন করতে হবে, যাতে কিনা এই ব্লকটা পুরোটা গ্রাফ পেপার আসতে পারে। এবার কি করবে তুমি, কি করলে এবার এই যে সেগমেন্টটা ধরছো, এই সেগমেন্টের মিড পয়েন্টটাকে ধরবে, দ্যাট ইজ দ্য সেন্ট্রয়েড পয়েন্ট, ঠিক আছে? এবং এই পয়েন্টটা তুমি গ্রাফ পেপারে প্লট করলে, গ্রাফ পেপারে আছে, গ্রাফ পেপারে তুমি প্লট করলে, তার প্রত্যেকটা সেগমেন্টে তুমি এভাবে একটা পয়েন্ট পাচ্ছ। আন্ডারস্টুড কি বলছি? বলো বলো। Okay, so what I am saying that you have to take a graph paper. Up to this portion it is clear, no? Up to this portion how the loading of each segment is being calculated, I hope it is clear. Okay, after this what we have to do, we have to take this graph paper. Take a graph paper, in the left hand side, see this is, so this would be my ordinate, that is the y axis, and this would be my abscissa, okay, that is my x axis. Okay, so obviously you can understand that because of the size of this particular chart, you have to join 2 graph papers. So you have to join 2 graph papers or 3 graph papers scale by scale. Understood what I'm saying? Okay,
We have to join 2 or 3 graph papers scale by scale. And then what will we be taking? Then you will be taking this segment. Okay, see, this is the segment that you have taken. So if this is the segment that you have taken, so you will be taking the midpoint of that segment as the centroid. Okay, and you will be plotting that segment in the graph paper. Okay, so how you will be doing it? First of all, you will be using a you can use a white sheet. Okay, so you will be placing that white transparent paper over this block, and for the each subloop you will be then finding out the segment numbers. So you will be plotting all the segment points like this. Okay, and then you will be putting that transparent paper. Okay, and you will be putting that paper over the graph paper, and you will be finding out, you can find out these values xi and yi. Okay, that is the corresponding distances from the reference axis. Understood what I have said? We have to, this is clear now, that this is the, we are taking, this is the segment, we are taking, this is the centroid, this is the point. Okay, we are taking that the whole load is concentrated at this portion in the segment. Okay, then what we'll be doing, we'll be taking a paper. Okay, transparent paper. We'll be placing that transparent paper over this block. Okay, and for each subloop, there are 4 subloops. So for each subloop, suppose we are doing subloop 1. Subloop 1, suppose it is in this portion. Okay, so we'll be finding all the loadings. Okay, we'll be finding all the loadings, and not the loadings. We should be saying we are finding all the segment numbers. We'll be finding all the segment numbers and we're plotting them on that particular transparent paper. And then we'll be placing that transparent paper over the graph paper. Okay, and when we'll be placing those transparent paper over the graph paper, from the graph paper then we can find out the xi and the yi coordinates of that particular segments. Understood? Correct. There will be 4 different graph papers for 4 loops. Sir, but the reference axis will remain same or different for each sub. Reference axis will be remaining the same. This is the reference axis. This is the y axis. This is the x axis. Okay. The reference axis will be remaining the same for all the 4 loops. Okay. Okay, sir. This is one method. Another method, what we can do, this is for those who know programming. You can actually scan this whole thing. Okay, you can just scan this whole thing and you can take the pixel of this particular graph, of this particular block, and you can find the center of each particular point by just placing, if you use in Paint, if you drop this figure in Paint, if you go for this particular segment, suppose, so this cursor will be giving you the x and y coordinates. Okay, so you can find the x and y coordinates, and you have actually calculated the pi value from beforehand. No, you have calculated the pi value, so you are getting the xi y coordinates, and you can just find the x and y. That is the x and y coordinates where the transformer would be placed for that particular loop. Okay, you can do that also. Understood what I've said? For that purpose, again, you will be needing programming knowledge. So for the programming, what you have to do, you have to scan this whole figure, okay, in your MATLAB or whatever programming language you are using. You are finding out the x and y coordinates of each particular segment.
Okay, this is the of each particular segment from the figure that you have. Tools of MATLAB programming, and you're getting the XY and YI coordinates. You know the PI, that is the loading of each segment, and you will be doing, then you will be putting those into this expression, that is X would be equal to summation of PI XI by summation of PI, and Y would be equal to summation PI YI by summation PI. And from that, you'll be getting the X and Y coordinate of the loop, means of the transformer in that particular loop. Okay. Now suppose the transformer loop is coming something like this, that you have found the transformer, suppose in this college hostel. Okay. So it is around here somewhere. So obviously it is not feasible because here we have a concentrated loading. So what we will be doing is that we will be shifting, if the transformer positioning in a particular loop is coming within this, means within the boundary of a concentrated loop, or means concentrated load, then we'll be shifting the transformer from that position to the nearest corner. Okay, we're shifting that transformer from that position to the nearest corner. What we are doing, we'll shifting the transformer position. Suppose this is the concentrated loop where we have got. So if this is the nearest corner, so we'll be shifting the transfer position from here to here. That is the nearest corner. Why we are doing so? Because from the nearest corner only we will be getting the required number of outgoing and incoming feeders can be found out. Okay. So if this is the transfer position, so we can just find out, so see how many distributors can be found out from this transfer position. Understood? So that's why we are, so that's why what we'll be doing is that we'll be always be trying to shift the transformer from, suppose it has found in this position, to the nearest corner. Okay, either to this corner or whichever corner is the nearest. Okay, we'll be shifting the transformer to the nearest corner, because in that way we'll be able to take out our distributors from the substation. Okay. Understood? Any questions now? Any questions? স্যার রেফারেন্স অ্যাক্সিসের ব্যাপারটা আরেকবার একটু বলবেন? Reference axis, আমার ব্লক বি এর জন্য কেমন করে ওটা সেট করব তাহলে? ব্লক বি, এই যে ব্লক বি, তাহলে তোমার বাঁ দিকটা হচ্ছে রেফারেন্স, বাঁ দিকটা হচ্ছে তুমি এভাবে ধরতে পারো ওয়াই, আর তোমার নিচেরটা হয়ে গেল তোমার এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এবার তোমার সাবলুপটা ভাগ করেছো, তো প্রত্যেক সাবলুপের জন্য তুমি সেম রেফারেন্স অ্যাক্সিস ধরবে, বাস হয়ে গেল। নিচের অ্যাক্সিসটা আরেকবার একটু বলুন, এক্স অ্যাক্সিসটা ওটা কোথায়? এক্স অ্যাক্সিসটা নিচে 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 তোমার ব্লকের, এটাকে এক্স অ্যাক্সিস ধরবে, ঠিক আছে, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরবে, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তাহলে তোমার যেহেতু তোমার ব্লক বি, তাহলে তোমাকে দুটো গ্রাফ পেপার মানে ওপর লাগাতে হচ্ছে, যাদের যাদের হরিজন্টাল বেশিটা আছে তাদেরকে পাশাপাশি দুটো গ্রাফ পেপার লাগাতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে করতে হবে, সেটা দুটো গ্রাফ পেপারে কিন্তু ব্লক বাই ব্লক ম্যাচিং করে পেস্ট করতে হবে, বোঝা যাচ্ছে সেটা? হ্যাঁ, দুটো গ্রাফ পেপারকে ব্লক বাই ব্লক পেস্ট করে তারপর তোমাকে কাজটা করতে হবে। ওকে, তার মানে তোমাকে চারটে গ্রাফ হবে, যেহেতু চারটে সাব ব্লক আছে তার জন্য চারটে তোমার গ্রাফ পেপার হবে। So you can either do this through graph paper, or you can do this through the method that I have just told. You can ask any of your seniors who were in section A1. They have many of them have done it through this through this graph method also, and through the method of this programming also. Okay. So after that, what will happen after we have got the values of means the transformer positioning, then we'll be going for the LT feeder cross section. So LT feeder cross section, what we have to find out? We have to find out, see, divide each LT loop into 3 or more sub loops. Okay, and we'll be finding out the current distribution, means we'll be drawing the SLD of that particular loop. So after we have got a new, means after you have found the transformer position, এবার কি করব, ট্রান্সফর্মার পজিশন থেকে আমার
প্রত্যেক কটা সাবলুপের যে এসএলডি সেটা আমি ড্র করব। ওকে, উইল ড্র দ্য এসএলডি ফর ইচ সাবলুপ ইনক্লুডিং দ্য ট্রান্সফর্মার। সো আবার ট্রান্সফর্মার পজিশন এখান থেকে কিভাবে লোডটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তো এখান থেকে I1 I2 যেগুলো আমরা কথাটা বলছি বা লোডটা মানে সেগমেন্ট নাম্বার, সাপোজ সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3 এভাবে লোডিংটা নিচ্ছে। সেই লোডিংটা from where this value we can find out, we are finding out this value from this expression. See, load current or the segment current equal to loading of each segment into 10 to the power 3 by √3 into 450 into 0.85. Okay, from this we will be getting the current consumed by each segment. Okay, now what we have to find out, we have to find out the KVL. So we do not know the resistance value, so we have to find out the resistance value. For that reason we have to see which is the minimum potential point. So you can again go for two ways. Either you can go for a Ringman system or you can go for radial system. So obviously it is better to go for radial system because you will be able to understand which is the point which will be the farthest from the substation. That would be the minimum potential point. And what will be the potential of that point? That would be how much? That is, it is written how much? See, 5% of 415 by 3. Okay, see it is written. Find out the point that may be minimum potential point. In this case, allow 5% voltage regulation from source end, that is the transformer end, to the minimum potential point. Therefore, the voltage drop from the transformer to the minimum potential point is less or equal to 5% of 415 by √3. So you're finding out. So this would be 5% of 415 by √3, and you will finding out from the transformer end. So you will finding out IR. You know these values, and like this way you will apply the KVL, and you can find out the R value. And then we'll be seeing, I will be giving you a chart of R value in the next week or the after that week, and we can find out that what is the R value of that particular network. Okay, of that particular loop. It may be different. I think it is also given here also. The last slide, I think it should be given. Yes, here. These are resistance values are given. Okay. Resistance per mile is given. So you have to change it to kilometers. Okay. The values are given here. Okay. So from there you have to find out the nearest R value from this chart. Okay. You have to find out the nearest R value. Okay. Where the resistance values are given. Okay. So you have to find out the nearest R value from this chart, and then you will be proceeding for the other cases. So first of all, you complete this step 4. What is the transfer position, and then you draw this. That is. And then you find out the minimum potential point, and then you find out the value of R. Yes, any questions? Okay. While you are finding out the value of R, I'm again repeating, you can go by two methods. Either it may be a Ringman system or it may be our radial system. Whatever system you are using, use the KVL properly and find out the equations properly, so that the minimum potential point value should be how much? 5% of 415 by √3. Okay. And from there you will finding out the value of R, and then you will be choosing the nearest value of R that has been given from the chart. Okay. Yes, any questions? স্যার এক একটা সেগমেন্টের টোটাল লোডটা ক্যালকুলেশন করার সময় ওই উপরের টেবিলটায় তো ওই ফ্ল্যাট প্রাইমারি স্কুল ওগুলো তো লোকেশন দেওয়া নেই, তাহলে ওগুলোর না, আমি তো আগে বলেছি প্রাইমারি স্কুলটা মনে হয় দেওয়া আছে, কিছু কিছু জায়গায় দেওয়া আছে। ওগুলো তো বলেছিলাম যে লোডিং যখন ভাগ করবে তখন তো ওগুলোকে কনসিডার করে নিতে বলেছিলাম না? ইয়েস স্যার। I think I have told that. হ্যাঁ বলো। কিছু জিনিস স্যার দেওয়া নেই, মানে ওগুলো ধরে নিতে হবে। আমি তো বলেছিলাম যে ওগুলোকে প্লেস করে নিতে হবে। I think I have told that you have to place those things. Yes, sir. Yes?
Yes, sir. Yes, Sir, we considered in the sub block this thing, but but sir, ওটা কি মানে কোন জায়গায় কি ম্যাপে সেটা দেখাতে হবে যে মানে এটা এই জায়গায় কনসিডার করছি। না সেটা দেখালে তোমার সুবিধা, কারণ কনসেন্ট্রেট লোডিং যদি করো, if you are showing the load in this way, then you have to make it that you have to ensure that the that particular load is being distributed among all the segments equally. So it is better you put that particular load somewhere in the empty spaces. Okay, sir. Okay, Okay, sir. any questions? আর কারো বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আবার বোঝাতে রাজি আছি। ওকে, ওই লোডটাকে তো অ্যাভারেজ করে দিলে চলবে না, মানে ওই স্ট্রিট লোডটা লাইটটাকে আমরা যেমন করেছি স্ট্রিট লাইটটাকে করে আমরা অ্যাভারেজ করতে পারছি। আমরা ডোমেস্টিক লোড মানে হচ্ছে তোমার যেগুলো মাল্টি স্টোরেড, টু স্টোরেড, ওগুলোকে অ্যাভারেজ করতে পারবো। কিন্তু যেমন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ওগুলো তো অ্যাভারেজ করা যাবে না, ওগুলোকে এক জায়গায় বসাতে হবে। যেগুলো যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে প্লেস করতে হবে ওগুলো, ওকে, যে এমটি স্পেসে, যাতে কিনা ওই যে লোডিংটা আমার 4টে লুপে লোডিংটা আছে সেটা যাতে ইকুয়ালি ভাগ হয়। সেটা তো যখন স্টেপ 3 করছিলে তখনই তো বলেছিলাম, ঠিক আছে? কারণ ওই জায়গাটা যদি তুমি ভুল করো, স্টেপ 3 জায়গাটা, এই স্টেপ 4 এর এই পারপাস যে কারেন্টেড ব্যাপারটা, সেখানে কিন্তু তোমার আবার ভুল আসবে। I'm again repeating, if in step 3 you have done something wrong while distributing the load, it will be carried forward to this step also. Okay, so please be very careful. ঠিক আছে? আর আমরা এই সেন্টারটা করছি কেন, কেউ বলতে পারবে? Why we are finding out the load center like this way? Okay, correct, because আমরা ট্রান্সফরমারটাকে voltage regulation. যেখানে আমরা ট্রান্সফরমারটাকে প্লেস করছি, that place is obviously the maximum load is where the maximum load is concentrated. In that position only the transformer would be placed. You can very well see from this expression only. Okay, where the maximum load will be there, in that position only the transformer would be placed. So obviously that region would be provided with the best possible voltage regulation. Okay, that's why the LT transformer is placed there only. Please remember the LT transformer that we are using, that is an 11 kV transformer. So যে ট্রান্সফরমার তোমরা যে অ্যাভেলেবল রেটিংটা বার করছো, হোয়াট এভার অ্যাভেলেবল রেটিং অফ ট্রান্সফরমার you are finding out in step 3 in this position, okay, please ensure that that is an 11 by 415 volt transformer. Okay, that is 11 kV by 415 volt transformer, and it is commercially available. We'll be using those transformer ratings only which are commercially available. We're not using any arbitrary value. Okay, please remember this. So if you're not getting that particular value, so you can just check the internet, you can go through books and see which transformer ratings of 11 by 415 volts are commercially available. Okay, you can find those ones. Understood? Any questions? আর কোনো কোয়েশ্চেন আছে কি? স্যার এটা স্যার ওই যেটা বললেন স্যার 20 কিলোওয়াট লোড যদি সবার থাকে সাইডে যে ভিডিও সেগমেন্ট এই কোনো শোনা যাচ্ছে না, পেছনে যে আওয়াজ করছে আওয়াজ বন্ধ করো, শোনা যাচ্ছে না কিছু। নাও ইজ ইট ক্লিয়ার? ইয়েস, বলো। স্যার বলছি 20 কিলোওয়াট যে লোড মানে যদি থাকে একটা কনফিউজ লোড, তার চারপাশে যদি সেগমেন্ট থাকে অনেকগুলো যেটা বললেন স্যার, তো ওইটা এই প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে যদি 10টা সেগমেন্ট থাকে তাহলে ওইভাবে ভাগ করে দেবো না, মানে এটা কি? দেখো, একটা সেগমেন্ট থেকে তুমি যদি 20 কিলোওয়াট লোড দাও, তাহলে তোমার তো ওই সেগমেন্টে তো অনেকটা লোড ড্রপ হয়ে যাবে না, ওখানে তো মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট পেয়ে যাবে। কি তাই তো? তুমি কি সেটা চাও? সেটা তো চাও না। তুমি চাও যাতে প্রত্যেকটা সেগমেন্টে যাতে ইকুয়ালি লোডটা ডিস্ট্রিবিউট হয়। ওই জন্যই বলছি যে ওই যে 20 কিলোওয়াট লোডটা পাশাপাশি সেগমেন্টে দিয়ে তুমি ওটা ডিস্ট্রিবিউট করো, তাহলে লোডিংটা প্রায় প্রত্যেকটা সেগমেন্টে সমান থাকবে।
স্যার এইখানে স্যার এইখানে স্যার 20 কিলোওয়াট আছে, বাট অন্য কোনো জায়গায় এমন জায়গায় যেখানে স্যার শুধু মানে ডোমেস্টিক হবে, স্ট্রিট লাইট হবে, বাট কোনো এরকম কোনো কোনো constraint অসুবিধা নেই নেই। স্যার। Obviously you will not be placing anything there. স্যার If there is nothing, ডিফারেন্স স্যার মানে কিছুটা তো স্যার ডিফারেন্স মানে লোডিং না সেটা তো হবেই, সেটা তো হবে, ওই জন্য তো আমরা সেন্ট্রয়েডটা বার করছি রে বাবা। That's why we are finding out the centroid. No, we are finding out the centroid. These things, because see, we are finding out the load center. See that it is written load center of the loop. So that's why we are finding out the load center. No, সাব লুপে কোন জায়গায় লোডিংটা বেশি সেইখানে ট্রান্সফর্মার প্লেস করলে তো আমার সুবিধা, না যেখানে লোডিং বেশি তার উল্টো দিকে আমি ট্রান্সফর্মার প্লেস করব, সেটা কি দরকার? তাহলে yes, any more questions? Any more questions? স্যার ওই যেটা আপনি ওই গ্রাফ পেপারে করতে বলছেন, তো ওটা যদি পেন্টে করে দিই, মানে ওই ফটোটাকে স্ক্যান করে ফটো মানে point তোমাকে ধরে। স্কেলটা কিন্তু মেনটেন করতে হবে বাপু, সেটা মনে রেখো। ব্যাস, এটাকে স্ক্যান করে দিলেই হবে না, হ্যাঁ, ওটাকে স্কেলিং করে আনতে হবে, সেটা মনে রেখো। ঠিক আছে, সেটা করতে পারো, কিন্তু ওটা স্কেলিং করে তাহলে তোমাকে ওটাকে ছবিটাকে সেভাবে আনতে হবে। এবার কিভাবে করবে সেটা সেটা তোমার উপর, এটা আমি বলতে পারবো না। ইউ আর দ্য ডিজাইন ইঞ্জিনিয়ার। ওকে, তোমার সিনিয়র দাদারা কিন্তু খুব সুন্দরভাবে করেছিল, কিভাবে করেছিল তোমরা সেটা খোঁজ নিতে পারো এবং ট্রাই করতে পারো। ঠিক আছে, কারণ আমি সেটা বলবো না। Okay, sir. And obviously if somebody is able to do it, obviously they would be getting, means they would be we can say that they would be means rewarded for their hard work if somebody is going through programming and so on. And if you are saying that okay, I will be doing the programming and nobody will asking me, do not think that way, because I will be taking a Viva if time is possible. Then only I can say that you have understood the programming also. Okay, so if you just write the program, it's copying from somewhere and you have hit that, and you are saying that okay, nobody will understand that I have copied, please be very careful, because I will be taking a Viva and I will be asking that how you have got this programming. How means you have to explain the programming to me. Okay, so please be careful. Okay, any more questions? Any more questions? Okay, thank you then everybody. I'm stopping the recording. I'm stopping the presentation also. So, second. Let me stop the recording. Yes, any questions, you all can mail me. You all can contact me through WhatsApp, or you can contact me through the email ID given. Okay, and if you want to call me after 8 in the evening. Okay, রাত 8টার পর আমাকে কল করবে। Okay, so thank you everybody. Please carry on doing the work, and I hope we can complete up to not the HT part, but I think we can continue and complete up to the LT portion. Okay, because after this you will be seeing that there is very simple, means there's nothing left, transformer efficiency and so on. So that can be done from the loading distribution that we have calculated. From that only we can easily find out the other portions, step 5 and 6 and so on. Okay, but up to step step 4 will be needing very much understanding of the particular design that has been given to us. Okay, after that it's very simple. We may see it that we have
only from step 5 we have to find out the alt efficiency. All those values you have already calculated. Okay, you can find out the alt efficiency. You can find out the total LT length of the distributor, because you know the road length of each segment, so you can easily find out the LT, means the length of the LT distributor of each sub loop, and you can also find out the line loss for each sub loop. Okay, because you know the resistance, you will be knowing the resistance from step 4, and then you can find out the transmission efficiency easily. Okay, and similarly in step 8, you have, if you had any power plant or a water treatment plant, I think no group is having the water treatment plant, otherwise that has to be taken into account. If you had the water treatment plant, then only you have to take into account. So first of all, complete, I want complete for LT distributor for each LT loop, that is our 4 sub loop. You have to find out up to the transmission efficiency of each sub loop. Okay, for each block. Okay, understood? You have to complete that one. Okay. Okay, sir. Okay. Thank you, everybody. You may leave the class.